নমস্কার, শুরু করছি অনুষ্ঠান অডিও আড্ডা সঙ্গে তপন। আজকের অডিও আড্ডায় আমাদের সঙ্গে যিনি আছেন, তপনের সঙ্গে যিনি আছেন, এবং শুধু তপনের সঙ্গে নয়, আপনাদের সবার সঙ্গে, আমাদের সবার সঙ্গে যিনি আছেন, শ্যামাপ্রসাদ দাস, শ্যামদা। আমরা যাকে শ্যামদা হিসেবে চিনি। শ্যামদা, অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ, আমিও প্রথমে আগে তোমাকে, বিশেষ করে তোমাকে এবং অডিও লাইভ আড্ডার সমস্ত আমার যারা শ্রোতা আছেন ওপারে আর কি, তাদের সবাইকেই আমি আমার শুভেচ্ছা জানাই এবং নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রথম কথা, আমি এটা কলকাতাতে থাকলেও আমি কিন্তু দেখি, অনুষ্ঠানটা দেখি, খুব এনজয় করি। বিশেষ করে এই রকম একটা কাজ প্রথম কথা হলদিয়াতে বসে কেউ করছে, এটা আমার কাছে সত্যি একেবারেই অভিনবত্বের ব্যাপার। এবং এটা যে হতে পারে এভাবে, মাথায় এত ভালো একটা সুনিপুণ মানে কি বলবো চিন্তাধারা ইতিপূর্বে কেউ করেছে কিনা আমার ঠিক জানা নেই। এবং এর জন্য আমি খুব প্রাউড ফিল করি। বিশেষ করে তখন তুমি এত ভালো একটা কাজ করছো, আমি বেশ কয়েকটা শুনেছি এবং আমি ফেসবুকে মতামতও দিয়েছি। তো সেই জায়গা থেকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। আমি একেবারে শুরুতে একটা বিতর্কিত প্রশ্ন দিয়ে শুরু করি। বিতর্কিত আপনার কাছে হতে পারে, মনে হতে পারে, আপনি হলদিয়ার শিল্পী না কলকাতার শিল্পী না রাজ্যের শিল্পী? এই মুহূর্তে আমি যদি বলি, এই মুহূর্তে আমি তোমাকে যদি বলি, তাহলে কিন্তু আমি কোনোটাই বিতর্কিত নয় আর অতর্কিতে আক্রমণও নয়। বরং আমি একটা কথা খুব বড় করে বলি, রেডিওটা আমরা কতজন শুনি বা না শুনি সেটা বড় কথা নয়। আমি আমার শ্রোতাদের জানাই, রেডিও টোটাল এখন আমাদের টোটাল 30টা দেশে রেডিও যে শোনানো হয়, এটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গের বহু দর্শক শ্রোতা, দর্শক এই কারণে বললাম, রেডিওর সঙ্গে দূরদর্শনও, কিন্তু বাংলা দূরদর্শনের 24 ঘন্টা অনুষ্ঠানটা ওখানে ব্রডকাস্ট হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে। সেই কারণে আমি এখন শ্যামাপ্রসাদ দাস না হলদিয়ার না পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের হয়ে হয়তো আমি প্রতিনিধিত্ব করছি বাকি 30টা ইউরোপিয়ান কান্ট্রিতে। সার্ক দেশগুলোতে, মৈত্রী চ্যানেলটা সার্ক দেশগুলোতে শোনে এবং আপনার কণ্ঠস্বর ওই দেশগুলোতে শোনা যায় যখন অনুষ্ঠান ব্রডকাস্ট হয়, শোনা যায়। আমি ঠিক এই জায়গাটায় আসতে চেয়েছিলাম যে হলদিয়ার মানুষ মনে করেন আপনি হলদিয়ার, কলকাতার মানুষ মনে করেন আপনি কলকাতার, আর শ্রোতারা যখন শুনছেন আপনি সার্ক দেশে যতগুলো জায়গায় মানুষ বাঙালি আছে যারা বাংলা গান শুনতে ভালোবাসে, আপনি তাদের। দেখো, শিল্পীর না কোনো বেড়াজাল নেই, শিল্পীর কোনো বাউন্ডারি হয় না, তবে ভাষা হয় না। কেননা গান হয়তো আমি হয়তো একটা আঞ্চলিক ভাষাতে গাইতে পারি, কিন্তু সেটা যখন গোটা ওয়ার্ল্ডে, যখন গোটা বিশ্বে যখন শুনছেন, যে বা যারা শুনছেন, তারা হয়তো ভাষাটা নিয়ে হয়তো কালচার না করতে পারেন, কিন্তু সুরের তো কোনো প্রকারভেদ হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু একটা মানুষকে যখন সুর আকৃষ্ট করে, তখন মানে সেই সুরটার কোনো বেড়াজাল বলে থাকে না। যেমন রবীন্দ্রনাথের গান। আমি না এই কথা তো বলছি, শুনছি, এবং বন্ধুরা চাইছেন একটা একটু গান শুনে তারপর আবার কথায় যাব। এই গানটা বলতে পারো জীবনের একেবারে মানে, আমি তো গান অনেক দেরি করে শিখেছি, ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময়। কিন্তু গান শুনেছি যে ছোটোবেলায়, মানে যখন থেকে আমার বোধ জ্ঞান হলো আর কি, তখন থেকে আমাদের ভারতবর্ষের প্রথিতযশা যারা যতজন আছে তাদের মধ্যে মান্না দে একজন। একটা সময় মান্না দের গান খুব গাইতাম, এখন যে গাই না কথাটা ভুল, তবে শুনি প্রচুর। তা এই গানটার সঙ্গে আমার জীবনের অনেকখানি হয়তো মিল থাকলেও থাকতে পারে। একটা জায়গায় বলে রাখি, তপন, তুমিও যেহেতু শিল্পীরা কোথাও কোনো একটা জায়গায় গিয়ে বড্ড বেশি একা। সেখানে মানে এই নয় একা মানে তাহলে কি তার সহধর্মিনী কিছু করলো না, তার গুরুদেব কিছু করলো না, না, আমি সেটা বলছি না। এই মানুষগুলো না থাকলে একজন পরিপূর্ণ শিল্পী হওয়া যায় না। বাড়ির তো ভীষণ একটা পরিবারের ভীষণ সাপোর্ট না হলে হয় না,
পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, গুরুদেবদের তো মস্ত বড় একটা দায়িত্ব, তারা সেই পথ প্রদর্শক। কিন্তু বলছি, তুমি যখন একাকিত্বে যখন থাকবে, একাকিত্ব বলতে ধরো সবসময় গান গাইছি তা, তোমার চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনার গভীরে কিন্তু না স্ত্রী না সন্তান, না সেই চিন্তার শরিক খুব একটা বেশি কাউকে পাওয়া যায় না। ওইখানটাতেই শিল্পীরা একা বলে আমি মনে করি। তখন মনে হয় যে যখন আমি গানটা শুরু করেছিলাম সেই দিনই জেনে গিয়েছিলাম, যখন পেশাদার হিসেবে আমি করলাম, তখন আমি ভেবে নিয়েছিলাম যে এই রাস্তাটাতে আমাকে একাই চলতে হবে এবং ডেসপারেটলি চলতে হবে। কীরকম? অর্থাৎ একদিকে আমি থাকবো আর পৃথিবী আরেক দিকে থাকবে। আচ্ছা, এটা সব শিল্পীকে ফেস করতে, তোমাকেও হয়েছে। যে বা যারা ছোট বড়, এখানে কোনো স্থানকাল পাত্র নেই, অনেকে ধরতে পারে, অনুভব করতে পারে, অনেকে হয়তো সেটা পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু এরকম কোনো শিল্পী পাওয়া যাবে না সারা ওয়ার্ল্ডে যে যার যাত্রাপথটা খুব মসৃণ। এই গানটা কেন জানি না, এখানে যদি আমি মনে করি যে আমি তোমারই দিকটা নিলাম, এই তোমারই দিকটা হচ্ছে আমার কাছে মিউজিক, সঙ্গীত। আমরা কি ওই গানটা শুনতে পারি? আমার একদিকে ওটা দিয়ে তুমি ঠিকই ধরেছো। এবং পৃথিবীটা অন্যদিকে, অর্থাৎ আমি একদিকেই, পৃথিবীর অন্যান্যরা যে যা বলুক, আমি আমার দিকেই থাকবো, তোমাকে নিয়েই থাকবো, সেটা গেছি। আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এধারে দুফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল, এধারে দুফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল, তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা বুকে করে আমি নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। যে কথাটা বলছি, আমি তোমারই দিকটা নিলাম, গানে হঠাৎ করে চলে আসা। আমার খুব একটা কথা, খুব আমি একটু পিছিয়ে যাচ্ছি, 2012 সালে, অনেক দিন আগে আপনার সঙ্গে একবার দেখা হয়েছিল রাস্তায়, মাঝ রাস্তায়, এমনি নানা কথা বলতে 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 আপনি হঠাৎ করে একটা কথা বললেন, ভাই জানো তো কেন যে গানে চলে এলাম নিজে জানি না, না এলেই বোধহয় ভালো হতো। সেই কথার রেশ, সেদিনের সেই অনুভব, আজকের আপনি দূরদর্শনে গাইছেন, আকাশবাণীর মৈত্রীতে গাইছেন। আমি মৈত্রীর কথা এই জন্যই উল্লেখ করলাম, সারা পৃথিবীর সার্ক দেশগুলো সকলেই শুনতে পায় এই চ্যানেল। সেই অনুভবটা কি এখনো আছে, নাকি সেটা নিছক একটা কথার কথা ছিল? আসলে কি বলি তাহলে, এই যে ধরো 2009 থেকে 2021, 12 থেকে 2021, ধরেই নাও প্রায় 1 দশকের কাছাকাছি, 1 বছর কম, মানুষের অনুভূতি বোধগুলো এক একটা সময়ে এক এক রকম ভাবে নিজের কাছে ধরা দেয়। তো আর যখন নিজের চলার পথগুলো ক্রমশ বন্ধুর হতে শুরু করে,
তখন আমি যেমন খুব পজিটিভই বিশ্বাসী, আমি আমার ছেলে মেয়েদের কোনো দিন বলি না না বলো না, তাহলে কিন্তু মুশকিল। আমি সবসময় বলি সবসময় হবে কিংবা চেষ্টা করব, এটা বলো। সেই জায়গা থেকে বলছি, তবুও কোথাও যেন একজন শিল্পীর হয়তো অনিশ্চয়তা তখন তাকে তাড়া করে বেড়ায়। এটা সমস্ত হেমন্ত মুখোপাধ্যায়ও একটা সময় বলতেন যে আমি আমার গান করছি, আমার কাজটা করলাম, এটা সাকসেসফুল হবে কি হবে না আমি জানি না, কিন্তু একটা টেনশনে থাকতেন ওই গানটা পরের দিন যখন রিলিজ হবে সেটা মানুষ কেমনভাবে নেবে, কি ব্যাপার। আর বড় বড় শিল্পীদের কেন আমরা তাদের খুব সংস্পর্শে না গেলেও আমি আমার ব্যক্তিগত দিক থেকে দেখেছি গান বাজনাটা যত বৃহৎ জগৎ, বিভিন্ন ধারার মানুষের সঙ্গে আমাদের ওঠা বসা চলা সক্ষতা, সেই ক্ষেত্রগুলোতে মাঝে মধ্যে কোথাও যেন অবাঞ্ছিত কখনো কখনো কোনো ঘটনা চলে আসেই। সেটা একটা অর্গানাইজেশনের সঙ্গে হতে পারে, সেটা আশেপাশের লোক, যেমন আমার বহু এরকম ঘটনা আছে, আমি সেগুলো এখন খুব মানে যখন একা থাকি, যখন গান বাজনার মধ্যে মধ্যে ওগুলো আসে, তখন ভাবি যে এই জায়গাটাকে এটাকে আমি ওভারকাম করে এই জায়গায় আসতে পেরেছি, এটা মানুষ তখন আমাকে এইভাবে বলতো। তা সেই জায়গাটা তখন সত্যি সত্যি মনে হতো কি, তাহলে মনে হয় সত্যি সত্যি গান বাজনার লাইনে এসে কি তাহলে একটু ভুল করে ফেললাম, কেন চরম অনিশ্চয়তার একটা কিন্তু জগৎ। আজকে বলছি তপন, আজকে আমি যে জায়গায়, সেই জায়গায় কিন্তু 2009 মানে তখন আমি তোমাকে বলছি, তখন আমি রেডিওতে গান গাইছি, কিন্তু তখন মানুষ এতটা আমাকে চিনত না। 2009 সালে তখন অবশ্যই আমি বিহাই গ্রেড আর্টিস্ট হয়ে গেছি রেডিও টেলিভিশনে, তখনও এখানে সেখানে কান পাতলে নানা রকম কথা শুনেছি। তবে মজার বিষয় কি জানো তো, আমি মানুষটা খুব জেদি, ওই যে বললাম একদিকে আমি তো আরেকদিকে পৃথিবী, সেগুলো তখন উড়িয়ে দিয়েছি। এখন ছেলেমেয়েদের যেগুলো বলি যে গান বাজনা শিখছো শেখো, তার মধ্যে থেকে কিন্তু এইগুলোকে তুমি যদি ফেস করতে না পারো তাহলে তুমি কোনোদিন শিল্পী হতে পারবে না। একটা শিল্পীদের জীবনে শুধু খুব আনন্দ সহকারে স্মুথলি গান গাইছে এরকম পৃথিবীর এরকম একটি শিল্পী পাবে না। এবং তুমি হয়তো আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করছো, যদি তুমি সারা ওয়ার্ল্ডের কোনো না কোনো শিল্পীকে, সে বড় হোক ছোট হোক, যদি জিজ্ঞাসা করো, ঠিক দেখবে আমার অনুভূতির সঙ্গে তাদের অনুভূতি মিলে যাচ্ছে। আমি ওই খারাপ ব্যবহার, আঘাত পেতে পারা, এই যে ব্যাপারগুলো থেকে একটা প্রশ্ন করি খুব, আমি এই হলদিয়া কেন্দ্রিক শ্যামদা সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে। শ্যামদাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো, শ্যামদা জগদ্ধাত্রী পুজোর একটা অনুষ্ঠান, তো আমাকে বলছে জানো শ্যামদা 25,000 টাকা চাইল। আচ্ছা আচ্ছা, বছর 8 আগের ঘটনা বলছি। তো 25,000 টাকা এই 1 ঘন্টার অনুষ্ঠানের জন্য যেতে কীরকম, শ্যামদা আমাদের কাছে এত টাকা চাইলো, অথচ সেইখানে দেখো কাছাকাছি একজনের বাড়িতে গিয়ে অনুষ্ঠান করছে, এমনি দিব্যি অনুষ্ঠান করছে। এটা কি ওই কোণে দেবো না পণে ভাগাবো এরকম একটা ব্যাপার? না, এখানে একটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো তপন, তোমাকে একটা কথা বলি। আমি শ্যামাপ্রসাদ দাস কলার তুলেই একটা কথা বলি, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ দাস হলদিয়া বেল্টে যা স্যাক্রিফাইস করেছে, এটা আমি বলছি, আমি চিরকালই কলারটা তুলে বলি। কোথা থেকে এত কনফিডেন্স পাই আমি জানি না। শ্যামাপ্রসাদ দাস এত বেশি স্ট্রাগল করেছে মনে হয় হলদিয়া বেল্টে, তুমি দ্বিতীয় কাউকে পাবে না। যদি বলো কেন, আমি তার মানে উত্তরটা আমি এভাবে 1 2 3 4 করে 3টে আমি দিয়ে দিচ্ছি। প্রথম কথা বলছি, একটা সময় আমি বলতাম যে হলদিয়ার শিল্পীদের, আমি দেখছি কলকাতার থেকে শিল্পীরা এসে গান গাইছে, সেটা তুমি ভালো করেই জানো, তাদের পাশাপাশি হলদিয়ার শিল্পীরা খুব যে খারাপ গাইছে তা নয়। কিন্তু মজার বিষয় হচ্ছে কলকাতা থেকে শিল্পী যখন আসছে তখন তাদের সমস্ত কিছুই মেনে নেওয়া হচ্ছে। এখানকার আমি তো বহু দেখেছি জীবনে, সব কিছু মেনে যায়। তার সাউন্ড দিতে হবে, ভালো একটা হোটেলে রাখতে হবে, এই করতে গিয়ে দেখা গেল ধরো সে হয়তো 50,000 টাকা নিল। কিন্তু এখানকার আমরা যারা নতুন, যারা আপকামিং, আজকে আমি তোমার কথা বলছি, ধরো এখানে যদি তপনকে কেউ গুরুত্ব না দেয়, যে তপনের থেকেও খারাপ ভয়েসে অনেকে দেখি অ্যাঙ্কারিং করতে, সে তো আমাকে রাজনৈতিকভাবে ব্যান করা হয়েছে, সেটা অন্য একটা কারণ। আমি রাজনৈতিক জায়গাতে যাচ্ছি না,
সেখানে দেখা গেল তখন আমার মনে হচ্ছে যে তপনের ভয়েসটা তো আরও সোলফুল, আরও বেশি মেলোডিয়াস, তাহলে ও তপনকে দিয়ে কেন কাজটা করানো হলো না? হয়তো সেখানে ওই রকমই যে তপনকে আমি কাজটা 2000 টাকা দেবো না, কিন্তু ওই যে ওখান থেকে আসে, আমি নাম ধরে বলছি, গত বছরের আগের বছর কোনো একটা জায়গা আমি গেলে একজন কলকাতা থেকে অল্প বয়সী একজন কবিতা কতক্ষণ, মিনিট 10 ম্যাক্সিমাম বলবে, তো নরেন্দ্রপুর থেকে এসছিলেন এবং একটা মোটা টাকা নিয়ে আমার সামনে থেকে গিয়েছিলেন। গাড়ি তার সমস্ত কিছু যা কিছু সমস্ত ক্রাইটেরিয়া মেনে নিয়েছিল। কিন্তু শ্যামাপ্রসাদ দাস যখন গান গাইলো, তো আমি কিন্তু টাকা পয়সার কখনো সেখানে বলিনি যে আমাকে এতটা টাকা দিতেই হবে। আমি বলেছিলাম যে যেটা না দিলে নয়, মিউজিশিয়ানদের তো একটা, আমি চিরকালই মিউজিশিয়ানদের জন্য সাপোর্ট করে এসেছি। হলদিয়াতে আমি জানি না শ্যামাপ্রসাদ দাসের মতো এই স্যাক্রিফাইসগুলোকে করেছি কিনা। মিউজিশিয়ানদের একটা গাড়ি দিতে হবে, তাদের পেট আছে, তারা 4টে তবলা নিয়ে বাজাতে আসবে, তাদের আমি যদি 800-900 টাকা না দিই, কেন আসবে তারা ভালো আমার সঙ্গে বাজাতে? মিউজিশিয়ানদের ক্ষেত্রেও আমি সেটা দেখেছি, সেখানে আমি সাফার করেছি, সেখানে বলতে শুনেছি যে অত নেয়। 25,000 টাকা একটা সাউন্ডের দিকে দিতে হবে, একটা গাড়ি দিতে হবে, 4টে মিউজিশিয়ান দিতে হবে, হিসেব করে দেখলে হাতে দেখা যায়। খুব সত্যি কথাই বলছি না, ওই হিসেবে তো কিছুই থাকে না। আমি বলছি, হ্যাঁ আমি সেটাই বলছি। এখন প্রসঙ্গ হচ্ছে এই জায়গাগুলো, যে কলকাতা থেকে যদি সমস্ত আদর আবদারগুলো মেনে নিয়ে যদি এখানে যদি করা যায়, তাহলে শ্যামাপ্রসাদ দাস যখন ডেজিগনেশনটা বেরিয়ে কলকাতায়, যখন কলকাতার বাইরে যখন করছে, শ্যামাপ্রসাদ দাসের সব কিছু মেনে নিচ্ছে, তাহলে এখানে কেন মানবে না? এখানে তো আমি ঘরের ছেলে, হ্যাঁ ডেফিনেটলি এখানে আমি বহু জায়গায় এরকমও করেছি, বিনা পয়সাতেও প্রোগ্রাম করেছি, তখন আমার বলতে কোনো দ্বিধা নেই। আসলে আমি মানুষটা এতটাই জেদি, আমি ওই যে বললাম, আমি যখন মনে করেছি যে বিনা পয়সাতেই করবো, 1 পয়সা নেবো না, বিনা পয়সায় করেছি। আমি চ্যারিটেবল একটা অনুষ্ঠান করে দিয়েছিলাম, সেখানে জয়দাও গিয়েছিল, আমি নাম ধরে বলছি, জয়দীপদা গিয়েছিল, বাবুদা গিয়েছিল, আমি গিয়েছিলাম থ্যালাসেমিয়া এতে নন্দীগ্রাম, অনেকদিন আগের ঘটনা বলছি, জানি সেখানে সেই জায়গাগুলো থেকে বলছি যে আমি এরকম বহু জায়গায় অনুষ্ঠান করেছি, যারা আমাকে অনুষ্ঠান করে নেওয়ার পর বললো বাড়ি থেকে টাকাটা দিয়ে আসবো। এই 26 বছরে এখনো কেউ সেটা দিয়ে আসেনি। কোনো সংগঠক বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসেছে এরকম খুব একটা দেখা যায় না। আমাকে খুঁচিয়ে, মানে আঙুল দিয়ে খুঁচিয়ে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে। হ্যাঁ, কিন্তু টাকা পৌঁছে দেওয়ার ঘটনা খুব একটা হয় না। আমি এরকমও তোমাকে বলছি, এগুলো তো গেল এরকম, তুমি পলিটিক্যালি বলছো, আমি নন পলিটিক্যালি বলছি। তথ্য সংস্কৃতি দপ্তর 1 বছর আমাকে, আমি তথ্য সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠান করে টাকা পাইনি। পরে দেখলাম 2007 সালের গল্প, পরে দেখলাম আমার নামে টাকা ইস্যু হয়েছে। আমি জানি সেগুলো, আমি অনেক বইমেলার গল্প, সেগুলো তো দেখলাম যে আমাকে করিয়ে নেওয়া হলো, কিন্তু আমি যখন কোনো একদিন কোনো এতে করেছি, তখন তাদের সময় হয়নি। এইখানে একটা গিভ অ্যান্ড টেক পলিসিটা পরে আমিও, মানে তখন অত বুঝতাম না, এখন তখন খুব সত্যি কথাই বলছি, এখন যেন নিজেরটা একটু বুঝতে শিখেছি। আর তখন অত ডিপ্লোম্যাটিক ছিলাম না। আমি এরকমও তোমাকে বলছি, বন্ধুবান্ধব কার চাকরি হবে, সে ভেতরে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে, আমি গিয়েছি, আমি কিন্তু জানতাম না যে সে তার চাকরির জন্যে কোনো একজনকে বলেছে ঠিক আছে আমি আর্টিস্ট নিয়ে সে প্রোগ্রাম করিয়ে দেবো। আর সেখানে কিন্তু আমি কিন্তু আমার নিজের টাকাটা চাইনি, বরং বলেছি মিউজিশিয়ানদের সঙ্গে হ্যাঁ যে ওকে ওটা দিতেই হবে, না হলে ওর সংসার চলবে না, এরকম। তা এগুলো থাকবে, তখন এটা নিয়ে আমি বিশেষ কোনো করি না, কারণ ওই যে আমার একদিকে শুধু তুমি আর পৃথিবী অন্যদিকে। তাহলে একটা গান শুনি এখন। আচ্ছা, আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই প্রসঙ্গে আরেকটা গান খুব মনে পড়ে। এটা হচ্ছে, জানো, আমরা যারা শিল্পী তারা হচ্ছে ঘোড়া কেনা বেচা হয়। এটা তোমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হচ্ছে, পৃথিবীর সবার সঙ্গে হয়। 2 টাকা ছুঁড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তুমি তো এতক্ষণ বলছিলে শ্যামদা এই পয়সাটা দেয়নি বলে যায়নি, কিন্তু এরকমও হয়েছে, আমার পারিশ্রমিক যা চেয়েছি তাই দিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, স্টেজে প্রোগ্রাম যতক্ষণ করেছি, যতক্ষণ আমার মুখে আলো পড়েছে, যতক্ষণ আমি এন্টারটেনমেন্ট দিয়েছি, ততক্ষণ কেয়াবাত বাহা এইসব কথা। অনুষ্ঠানের শেষে হারমোনিয়াম গোছানোর লোক থাকে না, সেটা আমি যন্ত্র আমি নিজেই গোছাই আমার ইনস্ট্রুমেন্টে, কিন্তু আমি বলছি তোমাকে, তারপরে আর কেউ চেনে না। এই জায়গাটা থেকে তখন মনে হয় যে ওই কটা মানে টাকা ছুঁড়ে দিলেই মনে হয় শিল্পীদের যথার্থ শৈল্পিক চিন্তাভাবনা দেখিয়ে দিলাম, এটা কখনোই আমি করি না। 2 নম্বর হচ্ছে যে সেই জায়গা থেকে তখন ভাবি যে সত্যি গুরুদেব তো ঠিকই লিখে দিয়ে গেছেন, জটিলেশ্বর মুখোপাধ্যায়, শিল্পীদের কখনো কেনা যায় না, কোনোদিন কেনা যায় না। এই গানটা মনে পড়ে গেল, তাই শুধু জাস্ট একটু করে শোনাচ্ছি। কথা কি বেশি বলে ফেলছি? না, একদম না, আজকে একটু কথাই বেশি শুনবো।
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। খুব মেলে গো জীবনের সঙ্গে। আপনি যখন কলকাতাতে গান শিখতে যাচ্ছেন, গান নিয়ে পড়াশুনো করবেন বলে ভেবেছিলেন, তখন হলদিয়া থেকে কলকাতা যেতে সময় লাগতো বোধহয় 5 ঘন্টা কি তারও বেশি। তো সেই একটা সময় কেন মনে হলো যে কলকাতায় গান শিখতে যাই, গান নিয়ে পড়াশুনো করতে যাই? এটা একটা খুব মানে কি বলি, মানে এই ঘটনাটা একটু তোমাকে অন্যভাবে বলি। আমি 96 সালে যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হই আর কি, তখন সত্যি কথা বলতে গানকে নিয়ে যে এত দূরে এগোবো সেটা আমার কখনোই ইচ্ছে ছিল না বলাটা ভুল, মানে আমি হয়তো সেটা নিজেই অতটা অনুধাবন হয়তো যে এখন যে জায়গায় আছি ততটা যে চলে আসবো পথটা অতটা বুঝতেও পারিনি। আমি শুধু একটা ভেবেছিলাম গানটা খুব আনন্দের সঙ্গে শিখবো। গান কিন্তু আমি কখনো পেশা হিসেবে শিখিনি কখনো প্রথমেই, যেমন প্রচুর টাকা রোজগার করব এই জি বাংলার মতো এই প্রচুর লাইমলাইট। জি বাংলা আসেনি না, আমি বলছি আজকে প্রত্যেকটা মানুষের তো একটা থাকে লাইমলাইটে আসবো, প্রচুর ঘিরে ধরবে করবে। আমি গানটা কিন্তু নিজের জন্য, নিজের গান হচ্ছে আমার কাছে পরম বন্ধু বললে চলে। যখন খুব অবসন্ন অবস্থায় থাকি তখনও মুখ থেকে গুনগুন করি, যখন খুব চিন্তাভাবনার একটা জায়গায় গিয়ে একাকিত্ব বোধ করি তখনও নিজের গানই হয়তো আমাকে সাপোর্ট করে। তো রবীন্দ্রভারতীতে যখন গেলাম তখন রবীন্দ্রনাথের গান নিয়ে একটু পড়াশুনো করবো এটা ইচ্ছে ছিল, কিন্তু তার আগেও একটা ঘটনা ছিল বলি। প্রথমেই কিন্তু ভেবেছিলাম বাংলা গান নিয়ে করব। রবীন্দ্রভারতীতে গিয়ে যখন ফর্মটা নিয়ে এলাম, জানো কি মনে হলো যে কে যে হাত থেকে ওটা কি করলো আমার কাছে আজও, কারণ আমি রবীন্দ্রনাথের গান বললেই দৌড়ে চলে যাওয়ার, মানে কারণ আমি কোনোদিন রবীন্দ্রনাথের গান ওইভাবে এত বেড়াজালের মধ্যে শিখতে হবে এটা আমি কখনো ভাবিনি। কিন্তু বাড়িতে এসে মনে হলো রবীন্দ্রনাথের গানটা যদি একটু শেখা যায়, তো লিখেই ফেললাম সাবজেক্টের জায়গায়। তো মা আমাকে বললো, তুই যে লিখে ফেললি, তুই এই গান কি গাস, কোনোদিন গিয়েছিস সেভাবে? দেখা যাক। এখান থেকে কোথায় যেন আমার মোটিভটা একটু চেঞ্জ হলো, জানো। শেখা এবং শেখার মধ্যে যে তফাৎ বোধটা, সেটা রবীন্দ্রনাথের গান না শিখলে জীবনের মূল্যবোধ এবং প্রত্যেকটা মানুষের তো একটা দর্শনবোধ আছে, সেইটা মনে হয় রবীন্দ্রনাথের গান না শিখলে আমি অনুধাবন করতে পারলাম। নিজেকে চেনা, আমার মধ্যে
আমিত্ব নয়, কিন্তু আমিটা বড় হয়ে গেলেও কেলেঙ্কারি, আমিত্বটা আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, সেই আমি। সেটা ওখান থেকে শেখা। এই 98 সালে স্বাগতাদি যখন ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস করাতে আসতেন, আমি পেয়েছি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তকে। স্বাগতাদি একদিন বললেন যে শ্যাম তুই গানটাকে পেশা হিসেবে নে। এটা হয় নাকি দিদি? তো উনি আমাকে বললেন যে তুই এটাকে পেশা কর। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবারে খুব ক্যাজুয়ালি বললাম। কিন্তু সেটা তার পরে পরে সত্যি তখন আমি এই কীভাবে যে আষ্টে পিষ্টে এই পেশাটার মধ্যেই জড়িয়ে গেলাম, গানটাকেই পেশা করব। তবে এখনও তোমাকে বলছি, আমার কাছে গানের ওপরে কোনো কিছুই কিন্তু আগে স্থান পাবে না। যদি আমাকে বলো প্রাচুর্য, অসম্ভব। আমি হয়তো সত্যি আমি হয়তো পারিশ্রমিক ডিমান্ড করি, ঠিকই আছে, কিন্তু সবার আগে গান। আজও বলছি তোমাকে, আমি গান গাইতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই যে যাদের আমি গান শোনাতে যাচ্ছি তারা যেন স্যাটিসফ্যাকশন তাদের আগে আসে। এরকমও গান, মানে আমি বলছি তোমাকে, তখন তো সাউন্ড সিস্টেম এত ভালো ছিল না। আমি বলছি এটা 95 টাইপের ঘটনা বলছি। ব্রজলাল চকে দুর্গা সংস্কৃতি চক্রের অনুষ্ঠান। আমি গান গাইতে গিয়ে সাউন্ড এত বাজে করে দিল, লোকেরা হৈ হৈ করলো। তখন অল্প বয়স, গানটা ভালো করে গাইতে পারলাম না, সারাত্রি এসে কেঁদেছি। তখন কি অস্থিরতা যে আমি আবার কবে ভালো করে লোককে গানটা শোনাতে পারলাম না। এখনকার অনেক সময় দেখি যে অনেক নতুন নতুন ছেলেরা বলে ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে টাকা তো পেয়ে গেছি, কি গাইলাম, পেমেন্ট তো পেয়ে গেছি। এই জায়গাটায় আমার মানসিক দ্বন্দ্ব আছে। এবং এটার সঙ্গে আমি যে তুমি যে বললে পেশার জায়গাটা বা এই যে চলে আসাটা, সেই চলে আসাটা যে 26 বছর যেন খুব দ্রুত গতিতে চলে এলাম, এই জীবনের ধারাটাই পাল্টে গেল গানের মধ্যে এসে। একটু আগে যে কথা আপনি বলছিলেন যে গান মূল্যবোধের কথা হচ্ছিল, সত্যি কি সঙ্গীত চর্চা মূল্যবোধের জন্ম দেয়? দেখো, এখন যদি আমি সঙ্গীত চর্চার ক্ষেত্রে বাদ দিয়ে যদি উল্টো দিকে তোমাকে যদি বলি যে এখনকার ছেলেমেয়েরা ভুরি ভুরি নম্বর পাচ্ছে, স্টার হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এত পাচ্ছে, ভালো ভালো কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, যখন দেখি সত্যি কথা বলতে, তখন আমি শুধু আমাকে নিয়ে তখন উল্টো দিক থেকে আমি বলি গান নিয়ে পড়েছিলাম বলে আজকে হয়তো মূল্যবোধের জায়গা বলছে। সত্যি যারা গান বাদ দিয়ে যারা শুধু একাডেমিক নিয়ে পড়ছে তাদের মূল্যবোধটা কোথায়? তবে গর্ব করে এখনও বলি, সারা জীবন বলবো, গান অবশ্যই মূল্যবোধ শেখায়। যেমন আমি আমার ছেলেমেয়েদের বলেছি, আমার ছেলেমেয়েদের আমি কি শেখাই আমি তোমাকে বলছি এখানে। আমার ক্লাসে গান ব্যতীত আমি কোনো কিছুই আলোচনা করতে দেই না। 3টে জিনিস শেখাই। একটা কথা হচ্ছে তুমি কোথায় আছো, কি খাচ্ছ, কি পড়ছো, এটা দেখো না। তুমি যদি মনে করো আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি ওই জায়গায় যাব, তুমি যদি তোমার পরিশ্রমে করো ঠিক মতো করে 100% তোমার সেখানে যদি ডেডিকেশনে ঠিক থাকে, পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না। 2 নম্বরে আসি, মূল্যবোধের জায়গায় বলছো তো, অবশ্যই শেখায়। আমরা সেটা দেখতে পাই না হয়তো সব জায়গায়, কিন্তু এখনও আছে। তোমাকে বলছি কীরকম, আমার গুরুরা বলেছে তোমার থেকে জুনিয়র হোক, তোমার হাঁটুর বয়সী হোক, তোমার মধ্যবয়সী হোক, তোমার সমবয়স্ক হোক বা তোমার থেকে বেশি হোক, সে যদি গুণী হয় তোমার পরম শত্রু হতেই পারে, তাকে কিন্তু রেসপেক্ট করো। আমি আমার ছেলে মেয়েদের তাই বলি। এই জায়গা থেকে সরে আরেকটা প্রশ্ন, একটু অন্য দিকে, মূল্যবোধের জায়গা। আচ্ছা কথাটা শেষ হোক তাহলে। আরেকটা মূল্যবোধের জায়গা কোথায় কি জানো তো, অনেস্টি। অনেকে বলতে পারে এখনকার যুগে সৎভাবে বেঁচে থাকার কি মূল্য আছে? আমি তার প্রমাণ। কেন প্রমাণ তোমাকে বলি, আমার তো রেডিওতে, টেলিভিশনে, কলকাতায় দাদা কাকা জ্যাঠা কেউ নেই। আমি মানুষটা তাহলে আছে কি করে? আমার বন্ধু বান্ধবরা বলে তোর তো বুকের পাটা আছে, তুই চাকরি বাকরি করিস না, ফ্যামিলি নিয়ে চলে কলকাতায়। এটা সত্যি একটা এলেম লাগে। তাহলে আমি কিসের জন্য আমি কলকাতায় পড়ি? এখনো বলছি, এই করোনা যে এই যে 9 মাস, তুমি বিশ্বাস করো, করোনার 9 মাসে আমি জানি শিল্পীদের কি অবস্থা, তুমি জানো শিল্পীদের, আমাদের মতো যারা স্টেজ পারফরমেন্স করে তাদের কি অবস্থা আমি জানি। আমি প্রতি সপ্তাহে খোঁজ নিয়েছি, এটা বিশ্বাস করবে না, অনেকেই জানে, আমি সবাই খোঁজ নিয়েছি কেমন চলছে তাদের, কি ব্যাপার। কিন্তু এই জায়গাটা থেকে বলছি, এই যে বিশ্বাস, এই যে সততা, এই যে মূল্যবোধ ছিল বলে শ্যামাপ্রসাদ দাস এখনও কলকাতাতে এই 9 মাস টিকে গেছে। এর থেকে বড় চরম সত্য নেই। এটা যারা বলে যে মূল্যবোধের জায়গা কিছু নেই, ডেফিনেটলি আছে। সততা না থাকলে শ্যামাপ্রসাদ দাস আজকে এই জায়গায় আসতে পারতো না,
আমি কোনোদিন গিয়ে রেডিওতে বলিনি যে আমার টেবিল চাপড়ে বলিনি। আমি ওনাদের দেখেছি যে আমাকে আপনি কেন প্রোগ্রাম দিলেন না, বছরে আমাকে 2টো প্রোগ্রাম দেয়। টেলিভিশনে আমি কখনো কোনোদিন আঙুল তুলে টেবিল চাপড়ে বলিনি আমাকে কেন দেননি অনুষ্ঠান। সেই জায়গাটা, তাহলে সেই জায়গাটা যখন দেখি না, তার আছে তো কিছু একটা। হ্যাঁ অবশ্যই পার্সেন্টেজটা কম বেশি। চলো কি বলছিলেন? না, আমি পরের প্রশ্নে যাব। এই সময় একটা গান শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, এই যে তোমাকে বলছিলাম না যে আমার ছেলে মেয়েদের যেটা বলি আর কি, মূল্যবোধের জায়গা থেকেই বলি। স্বপ্ন দেখাটাও মূল্যবোধের জায়গা। তো তার মধ্যে যদি সততা থাকে, তার মধ্যে যদি পরিশ্রম করা যদি থাকে, পৃথিবীতে কেউ কোনো দিন সেখান থেকে নড়াতে পারে না। তুমি কোথায় আছো, কী ব্যাপার, ওগুলো সব বাদ। স্বপ্ন দেখতে কখনো বাইরের যে 2টো চোখ আছে সেটা লাগে না। স্বপ্ন শুনতে কখনো কান লাগে না। স্বপ্ন শুনতে একটা জিনিসই লাগে, অনুভূতি, অনুভূতি বোধ। এবং সেই অনুভূতি বোধের মধ্যে সততা থাকা দরকার, তার মধ্যে একাগ্রতা থাকা দরকার, জেদ, এগুলো সব থাকা দরকার। তাহলে আর মনে হয় না যে স্বপ্ন কখনো ফুলফিল না, কিছুটা হলেও যাওয়া যায়। এই গানটা গুরুদেবের, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। এই গানটা আমার খুব, আমি খুব তোমাকে বলি একটা ঘটনা আছে। 2017-তে আমি জানুয়ারি মাসে গেছি। আমার রেডিওতে তখন সম্ভবত 19শে জানুয়ারি নাগাদ আমার একটা প্রোগ্রাম পড়েছে। আর আমি গেছি দাদার কাছে, গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে গান শিখতে গেছি। তখন তোমার ধরে নাও 6 কি 7 হবে এরকম জানুয়ারির। যেতে আমাকে বললো যে নে একটা গান শিখে নে। তখন আমি বললাম যে দাদা গানটা এ তো শুনিনি কখনো। বলে এই তো ভেরি রিসেন্ট, মানে একদম ডিসেম্বরের শেষে আমি কম্পোজিশন করেছি, একদম নতুন গান আর কি। তো আমি বললাম তাহলে এটা রেডিওতে গেয়ে দিই। হ্যাঁ গাইবি বলে কি গাইবি। তো আমার খুব একদম ভীষণ আনন্দের বিষয় যে আমার নতুন একদম কম্পোজিশন কোনো গান দাদা আমাকে শিখিয়েছিলেন। এই গান আমি জানি না আদার্সরা কে কী তবে ফার্স্ট কিন্তু আমি শিখেছিলাম এবং গানটা গেয়েছিলাম। এই গানটার সঙ্গে জীবনের প্রত্যেকের দেখো খুব কথা মিলে যায়। স্বপন দেখতে নয়ন লাগে না, স্বপন দেখতে নয়ন লাগে না, বুকের কথা বুকে শোনা যায়, বুকের কথা বুকে শোনা যায়, শ্রবণ লাগে না, স্বপন দেখতে নয়ন লাগে না। বহুদূর গেছে প্রিয় মধু, দেয়াল তুলেছে মরুধুধু। এই আমাদের এই ফাইন আর্টসে আর কি এরকম তোমার আসবেই। তুমি তোমার কাছ থেকে বন্ধু তোমার পাশ থেকে সরে যেতে পারে, তোমার যাতায়াতের রাস্তায় কাঁটা জন্মাতে পারে, মরুভূমি মানে খুব যে তুমি সহজভাবে যাবে তা কিন্তু নয়। কিন্তু তবুও তোমার কিন্তু স্বপ্নকে তোমার অনুভূতি দিয়ে সেটাকে লালন করতে হবে। সেখানে কিন্তু তোমাকে টার্গেট ফিল করতে চেষ্টা করতেই হবে। বহুদূর গেছে প্রিয় বধূ, দেয়াল তুলেছে মরুধুধু, বহুদূর গেছে প্রিয় বধূ, দেয়াল তুলেছে মরুধুধু, আলো গতি নিয়ে মন ছুটে যায়, ভ্রমণ লাগে না, স্বপন দেখতে নয়ন লাগে না। এবারে অনেস্টি, সততা বলো, জেদ বলো, সব কিছুই আছে। যার মধ্যে জেদ আছে বড় হওয়ার, সে কিন্তু বড় হবেই। যেমন দাবানলের জন্য কোনো স্ফুলিং মানে দাহ্য পদার্থ দরকার হয় না, এমনি এমনি দাবানল লাগে। জলে দাবানল দাহন লাগে না, অমানিশা চাঁদে গ্রহণ লাগে না। জলে দাবানল দাহন লাগে না, অমানিশা চাঁদে গ্রহণ লাগে না।
অনুরাগী মনে বিষ ঢেলে অপরাধী যদি যায় চলে, অনুরাগী মনে বিষ ঢেলে অপরাধী যদি যায় ফেলে, প্রেম কাছারিতে সাজা হয়ে যায়, সমন লাগে না না না, স্বপন দেখতে নয়ন লাগে না। এই গানটা শুনতে শুনতে আমার একটা প্রশ্ন খুব মনে জাগলো। এই প্রশ্নটা অনেক দিনের। বাংলা গানের স্বর্ণযুগ, সেই সময়টা গান বাংলা গান মূলত মেলোডি নির্ভর। তারপর সলিল চৌধুরীর হাত ধরে একটা অর্কেস্ট্রেশন এলো, সেটা কিছুটা চলার পর 90-এর দশকে বাংলা গানের একটা নতুন ধারার জন্ম নিল কবির সুমন চট্টোপাধ্যায়ের হাত ধরে। সেখান থেকে ব্যান্ডের জন্ম, মহিনের ঘোড়া, তারপর একটা দীর্ঘ ফাঁক, তারপর বাংলা ব্যান্ডের জন্ম। মহিনের ঘোড়া সম্ভবত আরও আগে, জানো 1984-83 সালে সম্ভবত মহিনের ঘোড়া হয়েছিল। তখন গৌতম ভট্টাচার্যের আমরা সেটাকে নিতে পারিনি। তারপরে মানে এতটাই আধুনিক ছিল বা যেভাবে গান রচনা হয়েছিল, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় আমরা তো দেখো বহু গান, শুধু গৌতম ভট্টাচার্য বলছি না, বহু এরকম ওই ধারার গান বাদ দিয়ে যদি আমি বেসিক বলছি, এরকম গান হয়েছে সেই মানুষগুলো জীবিত অবস্থায় কিন্তু পপুলারিটি পায়নি, সম্মান পায়নি। ঠিক, আমি এই পরেই কিন্তু হয়েছে, এই কথাটাই আসছিলাম দাদা। তারপর ব্যান্ড, একের পর এক ব্যান্ডের জন্ম, এবং মঞ্চ মাতাতে গেলে বাংলা গানে এখন এমন একটা বিশ্বাস তৈরি হয়েছে যে মঞ্চ মাতাতে গেলে ব্যান্ডের গান দরকার। ঠিক, খোলা মঞ্চে কেবল উন্মাদনা চায়। হ্যাঁ, খোলা মঞ্চে এই মেলোডি নির্ভর গান চলছে না, এবং উদ্যোক্তারাও তেমনটা মনে করছেন কোথাও কোথাও। আবার ঠিক 2 দশক পরে আপনাকে দেখছি আপনি মেলোডি নির্ভর গান গাইছেন। মজাটা কোথায় জানো? আমি একটু কথা বলি। আমি তোমাকে একদম প্রত্যন্তরে একটা ঘটনা বলছি। বনগাঁ বসিরহাট, সেটা আমি 97 থেকে 2004 অবধি বলছি, প্রচুর প্রোগ্রাম করেছি। বনগাঁ বসিরহাট, পল্লব কীর্তনিয়া, পল্লবদার যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলের শোভনাজয়ন্তীতেও গিয়েছি, আমি ওদিকে গান গাইতে গেছি। তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল। আমি একবার আমার এক সিনিয়র দাদা অশেষ মিত্র বলে, এখন ও উত্তরাখণ্ডে স্কুলে এতে থাকে, নামটা বলছি, ওকে নিয়ে একবার গিয়েছিলাম। ও তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছুই গায় না, চমৎকার গান করে। ওকে আগে দেয়া হবে ওখানকার লোকেরা, তো আমাকে একটু জিজ্ঞাসা করলো কী হবে না, আমি বললাম যে প্রথমে অশেষদা গান গাইবে। ওখানকার অডিয়েন্স এবং এরা বললো যে রবীন্দ্রসঙ্গীত এটা কি চলবে আর আমাদের কি ভালো লাগবে? তখন আমি বললাম যে আচ্ছা শুনে দেখুন না। অশেষদা প্রায় 1.5 ঘন্টা গান গেয়েছিল। আমাকে এসে উদ্যোক্তারা এবং অনেকে বললো যে হ্যাঁ অপূর্ব লাগলো। কেন বলুন তো? আসল কথা তোমাকে বলি, গানটাকে যেন আমাদের শরীরে মননে অন্যভাবে ইনজেক্ট করছে একটা শ্রেণী। কীরকম করছে? যেমন ওই ব্যাপারটা কি জানো তো, যে ওই আমি তোমাকে বললাম উন্মাদনা চায়। আসলে উন্মাদনার ক্ষেত্রটা যেটা বলছি, উন্মাদনা সব গানেই থাকে। রবীন্দ্রনাথের গানেও উন্মাদনা আছে, কে বলেছে নেই? সেটার অনুভূতিবোধটা একটু অন্যরকম। আবার এক শ্রেণীর উন্মাদনা আছে ডিজে চালিয়ে, হ্যাঁ 150 হচ্ছে ডেসিবেলে চলছে, কান ঝাঁঝা হয়ে যাচ্ছে, লতা মঙ্গেশকর গানটাই। আবার ওটা যখন তুমি এমনিতে শুনছো খুব অল্প সাউন্ডে, একই গান, কেন বলো তো? কারণটা কি? রকমটা এটাই, শোনার অভ্যাসটা তৈরি করে দেয়া প্রথম কথা। আমি শুধু ভাবছি ওই মেয়েগুলো অল্প বয়সে অত জোরে সাউন্ডের কাছে আছে কি করে, আমার তো বুকে ডিপ ডিপ করছে। আসলে অভ্যাস হয়ে গেছে। এবারেই যে আমি দূরদর্শনে গান গাইলাম সকাল সকালে, আমাকে প্রথমে প্রশ্ন করেছিল ব্যাস তবলা হারমোনিয়াম গিটার আর কিছু নেই, প্রোগ্রামটা করবেন কি করে? আমি জেদ নিয়েই গিয়েছিলাম যে আমি ওদের বুঝিয়ে দিয়ে আসবো গানটা অনেক বেশি ইনস্ট্রুমেন্ট থাকলেই, লাফালাফি করলেই গানটা হয় না। গানটা অনুভবে ধরতে হয় গানটাকে। সেই অনুভূতি বোধটাকে যদি আমি তোমাকে আদার্স অন্যান্যদের যদি আমি সেই জায়গাটায় যদি টোকা মারতে পারি, কি গান সেটা কখন তখন আর তার ভাষা, তার চারিত্রিক কোনো কিছুই আর
তখন আর কিছু সেটা আর কেউ দেখে না, তখন না মানুষ না অজান্তেই আহা বলে ফেলে। দেখো লতাজির গান, এই যে পুজো ভাষণ দেওয়ার সময় দেখো না 150 ডেসিমেলের বেশি জোরে হচ্ছে ডিজেতে, দাঁড়াতে পারছি না সামনে, কিন্তু নিজে মনে করতে ওই ছোট ছোট মেয়েরা নাচে কি করে, ওদের বুকে ধাক্কা লাগছে না? এখান থেকে নিজে একটা জিনিস উপনীত হলাম, মানুষের শোনানো তাদেরকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে অন্যভাবে, তাকে সেই স্বভাবগুলো তাদেরকে সেইভাবে স্বভাবে পরিণত করছি আমরা। আমি তো দূরদর্শনে ধরো সকাল সকালে যে গেলাম, আমি তো কোনো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট নিয়েই যাইনি, আমি এটা জেদের বসে নিয়ে গেলাম দেখি গান লোকে শোনে কিনা। এবং সেখানে তো আমাকে বললো যে সে কি শুধু তবলা হারমোনিয়াম গিটার, আর কিছু নেই, ইনস্ট্রুমেন্ট নেই? তখন আমি বললাম যে না, আর কিছু ইনস্ট্রুমেন্ট নেই, তো গান হবে কি করে? আর দেখা যাক গান হবে কি করে। আমার জেদ ছিল, আচ্ছা দেখি তবলা হারমোনিয়াম গিটারে তাহলে আগেকার দিনের মানুষগুলো এই গানগুলো গেয়েছে কি করে। দেখো তখন কই সেখানে কিন্তু আমি তারপরে রেডিওতে গেছি, রেডিওতে অনেকে হাতে ধরে বলছে ভাই তবলা হারমোনিয়াম গিটারে কী ভালো অনুষ্ঠান হলো, তো কোনো কিবোর্ড নেই, এরকম হলো কী করে। দূরদর্শনে তার পরের দিন একটা কোনো কাজে গিয়েছিলাম, ডিরেক্টরের সামনেই আমাকে দূরদর্শনের এরা বলছে দাদা কিন্তু কী যে ভালো লেগেছে, কোনো ইলেকট্রনিক গেজেট নেই, অমুক নেই তমুক নেই। তার মানে একটা জিনিস তখন বিশ্বাস করতেই হয়, তুমি যদি ঠিক ঠিক ছবিটা দেখাতে পারো, তুমি যদি তোমার অনুভূতিটাকে তাদের কাছে অনুভূতি বোধের সঙ্গে মেলাতে পারো, তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা সাকসেস আসবে। তবে হ্যাঁ, সব যে একেবারেই 100% যে এই রকম চলছে তা নয়, তার বাইরেও কিছু আছে, কিন্তু তার মানে পুরোপুরি কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি, এখনো আছে। আমাদের সেই জায়গাটা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে, বাংলা গানটাকে যেভাবেই হোক আবার দাঁড় করাতে হবে, প্রত্যেকের দায়িত্বে। এবার আমরা যদি সেটাকে যে মনে করি যে না অনেক বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে গেলে ঢিপঢাপ করলে মনে লোকে শুনবে, ভুল ধারণা। তার মানে এখন যে গান হচ্ছে, যে গানগুলো আমরা শুনছি, সেখানে কি সম্মোহনী শক্তিটা ক্রমশ কমছে গানগুলোর মধ্যে? না, এখানে আবার আরেকটা বিতর্কের জায়গা আছে। দেখো আমি তোমাকে তখন বলছি, লাস্ট 2-3 বছর আমি বলছি বহু ভালো গান হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোথায় জানো, আমি জানি না কোনো ঠিক অদৃশ্য কারণে সেই গানগুলো মানুষ বিনা পয়সাতেও ইউটিউবে দেখতে চায় না। এখন ওই যে কি বলে ওই যে পিছনে সাপোর্ট দিয়ে ওই ভিউয়ার্স বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, তা দিয়েও দেখেছি আমি। তাহলে মানুষ চায় কি? তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত ধ্যান ধারণায় বলি, জানো তো সত্যি কথা বলতে এগুলো নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, অনেক বড় বড় আমার থেকেও তারা গান বাজনা নিয়ে যারা রিসার্চ করছে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণায় বলে একটা আর্টিস্টের স্টেজে যতখানি সে তার ব্যাপ্তি প্রকাশ করতে পারে, ইউটিউব বলো যাই বলো কিচ্ছু নয় ভাই। লাইভ প্রোগ্রাম একটা আর্টিস্টকে অনেক অনেক দূরে নিয়ে যেতে পারে। সেই জায়গাটা থেকে আমরা সরে আসছি, যত বেশি ডিজিটালের দিকে যাচ্ছি না, বড্ড বেশি আমার যেন মনে, আমি তো নিজে গান দেখানোর থেকে শোনানোকে বেশি প্রাধান্য দিই, সেই জিনিসটাই হারিয়ে গেছে বলেই আজকে গানের এই দশা আমি মনে করি। তখনকার দিনে চোখ বন্ধ করে রেডিওতে পড়ে থাকতো, এখন তুমি বড় তো কটা আর্টিস্ট আছে, সবাই তো, আমি নিজেও ভিডিও করার দিকে একটা প্রবণতা, আমি নিজেও বলছি, আমাকেও ঘোট গিলে আমাকে করতে হয়েছে, কেননা ওই যে অডিয়েন্স তিনারা উন্মাদনা চান, সবাইকে বলছি না কিন্তু, হ্যাঁ এইরকম দেখেছি যারা শুধু ভিডিও দেখবে, যাদের ভিডিও দেখার বাতিক তারা ভিডিও দেখবে, যারা সত্যিকারে যদি গান শুনতে চায়, আমার ইউটিউবে শুধু আমার ভয়েসটা দেয়া আছে, মানে এই দিয়ে তারা শুনবেন, শুধু একটা স্টিল ছবি দিয়ে। ওই জায়গা থেকেই এই আজকের অডিও আড্ডার ভাবনা। হ্যাঁ, আজকে তুমি যদি এটা ভিডিও করতে, তাতে হয়তো প্রচুর হয়তো তুমি ভিউয়ার্স হতো ঠিকই, কিন্তু একটা জিনিস তুমি জানবে, গুণগত মানের সঙ্গে কিন্তু কখনো কোয়ালিটি আর কোয়ান্টিটিকে এক করা যায় না। আমার অনুষ্ঠানের তো ট্যাগলাইনই আছে যে শব্দ যখন ছবি আঁকে মগজে। একদম ঠিক। এই যে জিনিসটা আমি সেই জন্য তোমাকে বলছি, তুমি যেটা করছো এটা যেমন তোমার মানে অত্যন্ত সাহসিকতার একটা পরিচয়, তেমনি সত্যি মানে অনিন্দ সুন্দর একটা জিনিস হচ্ছে। আর গান বাজনা সত্যি তাই, এখন বহু ভালো ভালো শিল্পীরা গাইছেন, গানের যারা আধুনিকভাবে যারা গান লিখছেন, সুর করছেন আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমিও শুনি প্রচুর গান এরকম শুনি, কিন্তু লাইক করি, দেখছি, শুনছি, একবার না বহুবার শুনছি, কিন্তু অবাক লাগে যে 1.5 বছরে 2 বছরে 500 ভিউয়ার্স।
আচ্ছা, আমাদের কথা ছেড়ে দিলাম, শিরাদাদির কথা বলছি। আজকে শিরাদা বন্দ্যোপাধ্যায়েরই আমি গতকাল রাত্রে একটা গান দেখছিলাম, অসাধারণ। শ্যামদা, আমি বলছি অনেকক্ষণ তো আমরা কথা বলছি, একটা গান শুনে নিয়ে যদি। আচ্ছা, দেখছি তোমাকে একটা, আমি কি একটু আমার গুরুদেবের গানই গাই। এই রিসেন্ট গত মাসেই আমার গুরুদেবের জন্মদিন চলে গেল আর কি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের 13ই ডিসেম্বর। এখন প্রসঙ্গ হচ্ছে যে ওনার গান সত্যি কথা বলতে খুব টানে, আর বিশেষ করে আমাকে খুব বেশি আকৃষ্ট করে, কেন জানি না। ওনার গানের প্রতি যে ভাষার চয়ন এবং যে যে দর্শনে উনি লেখেন, সেটা আমার কাছে খুব, আমার সঙ্গে খুব মেলে বলে আমি সেই জন্য সেরকম গানই শোনাচ্ছি। সবাই তো মান্নাদের গান যে বা যারা অনেকেই শুনেছেন জানেন, কিন্তু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানই সত্যি আমাকে সম্মোহন করে রেখেছেন উনি। এবং আমি ওনার ছাত্র হিসেবে মনে করি যে ওরকম একজন শিক্ষক আমি গুরুদেব পেয়েছিলাম বলে আমি নিজে করি। আরেকটা কথা বলে দিই, এই প্রসঙ্গ, গুরুদেব প্রসঙ্গ তো এখনও আসেনি। আমি রবীন্দ্রভারতীতে যেহেতু পড়াশোনা করেছি, তখন আমার রবীন্দ্রভারতীর সমস্ত যারা টিচার আমার সবাই আমার গুরুদেব। সেক্ষেত্রে আমি বলবো মনোজ মিত্র বলবো, কেননা হতে পারেন উনি অন্য সাবজেক্টের, কিন্তু আমরা স্যার বলেই এসেছি এবং কিছু না কিছু শিখেছি তাদের কাছ থেকে। সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের সমস্ত অগ্নিম বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, দেবারতী সোম, বুলবুল সেনগুপ্ত, স্বপ্না ঘোষাল, রাজশ্রী ঘোষ, তপস্বী দাস, সবাই এদের কাছে এরা আমার গুরু। এদের কাছে আমি বিনম্র চিত্তে এদেরকে নমস্কার জানাই। রবীন্দ্রনাথের গানটা ওনারা না হলে আমি শিখতে পেতাম না। আর 2 নম্বর হচ্ছে যে 3 নম্বর যেটা বলি, দীপঙ্কর রায়। উনি না থাকলে হয়তো রাগ সঙ্গীতের যে বোধ যেটুকু, সেটা হয়তো আমি অনুভব করতে পারতাম না। যেভাবে উনি এত বছর ধরে 99 সাল থেকে আমাকে পরম যত্নে লালায়িত করেছেন বা শিখিয়েছেন, সেটা আমার কাছে, আমি খুব কপাল করলে ওরকম গুরুদেব পাওয়া যায় আর কি। যাই হোক, তো আমি এটুকু একটু এটার স্থায়ী অন্তরে গাইছি। আমি হারাতে জানি, খুঁজে পেতে জানি না, আমি যোগ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি, আমি যোগ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি, পাবনার মানে বুঝে নিতে জানি না, খুঁজে পেতে জানি না, আমি হারাতে জানি, খুঁজে পেতে জানি না। আমার এমন তরি, আমিও এমন মাঝি, ডুবে ভেসে যেতে দুজনে সমান রাজি, আমার এমন তরি, আমিও এমন মাঝি, ডুবে ভেসে যেতে দুজনে সমান রাজি, আমি বাধা পড়ে যেতে জানি, বাঁধন ছেড়ায় বাধা দিতে জানি না, আমি যোগ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি, আমি যোগ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি, পাবনার মানে বুঝি নিতে জানি না, খুঁজে পেতে জানি না। আমি আবার একটু হলদিয়ায় ফিরে আসি। হলদিয়ার জন্য আপনি বলছেন আপনি অনেক কিছু করেছেন।
আচ্ছা, আপনি যখন গান গাইছেন, ভালো গান গাইছেন, তখন তো হলদিয়ার সেই সময়টা রাজনৈতিক পটভূমি অন্যরকম ছিল। তখন একটা বিশেষ ছায়ায় থেকে কাজ করতে হতো সবাইকে, যদি কেউ কিছু করতে চাইতো। গান বাজনা করতে গেলে গণনাট্য সংঘের একটা নজরদারি ছিল, অনেকে বলেন সেটা, এটা আমার মত নয়। যারা করতে চেয়েছেন তাদেরই কেউ অনেকেই বলেছেন। আপনার ওপর কখনো সেরকম কোনো হাতছানি, কোনো থাবা, কোনো প্রভাব? এটা তপন, আমি তোমাকে একটা কথা বলি, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা তুমি জিজ্ঞাসা করেছো। আমি আমার মতামতটা বলি। হ্যাঁ, যে সময় ছিল সেই সময় আমাকে অনেকেই চিনতেন, শুধু চিনতেন নয়, ঘনিষ্ঠভাবে চিনতেন। আমি যদি মনে করতাম যে ধরো আমি যে সময়ের কথা বলছি সেই সময় তো আমার একটা ডেজিগনেশন মোটামুটি হয়ে গেছে। আমি ইচ্ছে করলে কোনো একটা কলেজে হয়তো আজকে মিউজিকের প্রফেসরি বা একটা কিছু করতেই পারতাম। একবার একটা অনুষ্ঠানে, বাগবাজার অনুষ্ঠানে আমি তখন যাচ্ছি, এটা 2010-এর ক্ষেত্রে বলছি। আমার এক রবীন্দ্রভারতীর ও প্রেসিডেন্ট ছিল, ওই অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে, আমাকে খুব গালিগালাজ দিয়েছে এর মধ্যে, গাড়ির মধ্যে। বললো যে তোর মতো দুটো গাধা আমি দেখিনি। বললাম কেন? বললো যে মেদিনীপুরের লোকেরা ভীষণ ট্যালেন্টেড হয় এবং হেন কোনো ডিপার্টমেন্টে নেই, সার্ভিস করে এরকম নেই। তুই এত বছর গান বাজনা করে তোর সঙ্গে এই মানুষগুলোর এরকম পরিচয়, তুই একটা চাকরি পাকাতে পারলি না? নম্বর 1। নম্বর 2 তে যাচ্ছি, আরেকটা ভ্রান্ত ধারণা আছে এখন, বিশেষ করে বলছি, কোনো একটা পলিটিক্যালে মনে হয় জুটে গেলেই শিল্পী তৈরি হয়ে যাওয়া যায়। তখন আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ভারতবর্ষের সমস্ত আমি পলিটিক্যাল লিডারদের সামনাসামনি দাঁড়িয়ে এই কথা বুক চিতিয়ে বলতে পারবো, পলিটিক্যাল লিডাররা বড় নেতা তৈরি করতে পারেন, নেত্রী তৈরি করতে পারেন, আরেকটা করতে পারেন, সমাজ বিরোধী শিল্পী তৈরি করতে পারেন না। তার কারণ হচ্ছে শিল্পীটা ঠিক ওই পাড়ার উমুকের দোকানে আড্ডা মারা একটা গাইয়ে নয়। শিল্পীটার জন্যে মাথায় কয়েক জনমের তপস্যার ফলে এবং আশীর্বাদের জল না পড়লে শিল্পী হওয়া যায় না। এবার তুমি বলবে যে শ্যামদা তুমি কি শিল্পী হয়ে গেছো? আমি তো নিজে শিল্পী বলিনি, অল ইন্ডিয়া রেডিও আমাকে এই তওয়াটা দিয়েছে। আমি এই জায়গায় একটা কথা বলছি, এখানে আমি বলি, যার ফলে তোমাকে বলছি, আমি কখনো ভাবিনি শিল্পীরা, তাদের মতাদর্শ থাকতেই পারে, আমারও আছে, কিন্তু শিল্পীরা তাদের মেরুদণ্ড আর মাথাটা ফুটবল খেলার জন্য কোনো রাজনৈতিক লোকের সামনে বিক্রি করে দেবে, তারপরে বলবে আমি শিল্পী, আমি তাদের শিল্পী মানি না ভাই। আমি গলার জোর দিয়েই বলতে পারি, শিল্পীদের কখনো কেনা যায় না ভাই। যে বা যারা মনে করে বা পলিটিক্যাল লিডাররা, আমি যদি শুনে থাকে আমার এই কথা, আমি বলছি, আমি কয়েক জোরে বলছি, তার সামনেই বলবো যে অন্তত এই মেসেজটা দেবেন না যে আমি ওকে তৈরি করে দিয়েছি, শিল্পী তৈরি করে দিয়েছি। বলুন নেতা তৈরি করেছেন, নেত্রী তৈরি করেছেন, সমাজ বিরোধী তৈরি করেছেন, শিল্পী তৈরি করা যায় না ভাই। আর ওইখানে গেলেই শিল্পী হয়ে যাব, কোনো একটা এর আশ্রয়, ভুল ধারণা। শিল্পত্বের, শিল্পকর্মের তার অনুভূতি বোধের জায়গাটা, সেদিন থেকে আর শিল্পবোধ থাকে না ভাই তার মধ্যে। বিকিয়ে যাওয়া আর শিল্পী এক জিনিস নয়। কবির সুমনের একটা গানের কথা খুব মনে হলো, যদি ভাবো কিনছো আমায় ভুল করেছো, কেনা যায় কণ্ঠ আমার, এরকম গানটা আছে, গানের কথা খুব মনে নেই এই মুহূর্তে, কেনা যায় কণ্ঠ আমার। যদি বাবু কিনছো আমায়, সত্যি কণ্ঠ কেনা যায়? তাও তো যায় না, যায় না, তোমাকেই প্রশ্ন করি। কিন্তু আমি একেবারে রাজনৈতিক প্রশ্ন, যেটা আমি মানে যে প্রভাবটা বারবার ঘুরে ফিরে আসে, হলদিয়া, যেহেতু আপনি হলদিয়ার ভূমিপুত্র, হলদিয়া থেকে আপনার ছোটবেলা, আপনার ভাবনার রসদ হলদিয়া থেকে। গণনাট্য সংঘ দাবি করে এখানে তারা শিল্পী তৈরি করেছেন। আমি কাকে তৈরি করেছেন আমি সেই উদাহরণ কোনোদিন চাইনি, আমি চাইলেও হয়তো দিতে পারবেন না, একটা সময় বলতেন তারা। এবং আপনি কি মনে করেন গণনাট্য সংঘ শিল্পী তৈরি করতে পারে, বা গণনাট্য সংঘ শেষ দশকে, 1.5 দশকে যে চর্চা করেছে সেটা সুস্থ সংস্কৃতির চর্চা? দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি।
একটা সময় আমরা জানি যে সলিল চৌধুরী গণনাট্যের অবদান তার কতটা। আমি যদি ধরেই নিই সলিল চৌধুরীকে গণনাট্য তৈরি করে দিয়েছিলেন একজন সলিল চৌধুরী হিসেবে, আরেকটা সলিল চৌধুরী কেন করতে পারলেন না? পেরেছেন। সুচিত্রা মিত্র ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, একটা পেরেছে, একটা দেখাক দেখি, পারেনি। কথাগুলো খুব ভ্রান্ত ধারণা, এগুলো খুব ভ্রান্ত ধারণা, এগুলো ছড়ানো হয়, আমি বিশ্বাস করি না এগুলো। শোনো, শিল্পী জন্ম হয়েই আসে, শিল্পীকে কখনো তৈরি করা যায় না। হিরে যেমন কয়লা খনিতে সৃষ্টি হয়, হিরেকে যতক্ষণ না পালিশ করে বাজারে দিচ্ছি তখন তার ক্যারেট অনুযায়ী দাম যখন নির্ধারণ হয় না, তেমনি শিল্পীদের ওই খনি থেকে টেনে বের করে আনে তার গুরুদেবরা, তারা পালিশ করে তবে হীরের দ্যুতিটাকে বের করে। যদি কারো সেরকম অধিকার থাকে, কেবলমাত্র সেই শিল্পীকে তৈরি করার জন্যে তার গুরুদেবদের অবদান। সলিল চৌধুরীর মতোকে যদি আরেকটা তৈরি করতে পারতো গণনাট্য সংঘ, তাহলে আমি বলতাম যে বুকের পাটা আছে একটা শিল্পী তৈরি করে দেওয়ার, পারেনি। শ্রেণী সংগ্রামের জন্য সলিল চৌধুরী কি করেনি। কিন্তু সলিল চৌধুরী নষ্ট হয়ে যেত, আমি বলছি, যদি না বোম্বাই বা এই বেসিক এই গানের আমরা সলিল চৌধুরীকে পেতাম না, আমরা পেতাম না। আমি আমার ব্যক্তিগত অভিমতে বলছি, পেতাম না। যতই গায়ের জোরে বলুক ভাই, ইতিহাস কি বলে সেটা পরের কথা। ইতিহাসের মধ্যে অনেক সময় বেনজল থাকে, তার মধ্যে নানা রকম প্রসঙ্গে নানা রকম বলতে পারে। কিন্তু আমি বলছি, আরেকটা সলিল চৌধুরী তৈরি করতে পেরেছে গণনাট্য সংঘ? এরকম কারো হিম্মত আছে? শিল্পী যদি তৈরি করে ফেলে বলুক। হেমন্ত মুখোপাধ্যায়কে কি গণনাট্য তৈরি করে তবে নিয়ে গিয়েছিল? না, হেমন্ত মুখোপাধ্যায় হয়ে গণনাট্যে গিয়েছিল। সুচিত্রা মিত্র ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাদেরকে কি গণনাট্য ওই জায়গায় পৌঁছে দিয়েছিল? না, তারা গিয়েছিল বলে গণনাট্যটা সমৃদ্ধ হয়েছিল। এই কথাটাই উল্টো। অতএব আমি বলবো, রাজনৈতিক বিশ্লেষক যারা বা যারা বলেন এই কথাটা, আমি একটা অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে আমি গিয়ে বলেছিলাম, জয়দীপদার ওখানে, চিরায়তর অনুষ্ঠান না, অনেকদিন আগে। আচ্ছা, সেখানে আমি চিৎকার করেই বলেছিলাম যে খবরদার আমাকে অন্তত গান বাজনার বিষয়ে জ্ঞান দিতে আসবেন না। ওটার জন্য আমি পড়াশোনাটা অন্য জায়গায় করেছি। রাজনীতির বিষয়ে হ্যাঁ, আমি আপনার কাছে পাঠ নিতেই পারি। সঙ্গীতের বিষয়ে বা এইসব নিয়ে বলতে গেলে আপনি আমার কাছে আসবেন 26 বছর আগে পড়াশুনো করবেন। আজকে আমরা সলিল চৌধুরীর গান নিয়ে, গণনাট্যের গান নিয়ে যেভাবে করি, কতটুকু মর্যাদা দিয়েছি তাকে? কতটুকু মর্যাদা দিয়েছি? শিল্পী যদি তৈরি করতে কতটুকু মর্যাদা দিয়েছি? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট বা অবস্থা, সেই অবস্থায় শিল্পীদের কি ভূমিকা হওয়া উচিত? ওই যে তোমাকে প্রথমে আমি বলেছিলাম, শিল্পীরা একটা জায়গায় বড় একা। কিন্তু মজার বিষয় কোথায় জানো? আমাদের শিল্পীদের এটা খুব পাখি ব্যাপার। কেউ বলবে যে না, এটা আমার কাছে এটা ঠিকই, আবার আমি বলছি যে না, কখনো রাজনীতিতে জড়ানো উচিত নয়, কখনোই উচিত নয়। মতাদর্শ থাকতেই পারে। সেই জায়গা থেকে তোমাকে আমি বলছি, তখন সত্যি কথা বলতে শিল্পীদের কখনো রাজনীতিতে যাওয়া উচিত নয়। কেননা একটা শিল্পীর সারা জীবনের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম তিনি করে যে জায়গায় মানুষের কাছে পৌঁছন, এক লহমায় সেই মানুষটাকে যখন আমি দেখছি ঝান্ডা হাতে কোনো একটা নির্দিষ্ট দলের দিকে যেতে, না, কারণ একটা মানুষের তো নির্দিষ্ট কোনো শ্রোতা থাকে না, দর্শক থাকে না, তখন ভাবাবেগে আঘাত করে যে মানুষটি এরকম। আমি তো একে দেখতাম, আমি অন্তত কখনো চাইবো না আমার কাছে, আমি যখন গান গাই আমি জানি ওখানে বিজেপির লোক থাকবে, তৃণমূলের লোক থাকবে, কংগ্রেসের থাকবে, ওখানে কোনো অন্য সম্প্রদায়ের বা অন্য এতে থাকবে। আমার মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমি কখনো কোনো একটা পলিটিক্যাল একটা ঝান্ডা ধরে আমি খুব চিৎকার করব, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে উচিত নয়, এবং শিল্পীদেরও উচিত নয়। আজকে শিল্পীদের এই জন্যেই হয়তো শিল্পীদের কোনো ইউনিটি নেই নিজেদের মধ্যে, এবং এক শ্রেণীর বলছে আমি আমার সন্তান যেন থাকে দুধ ভাতে, আমি যেন ঠিকঠাক গুছিয়ে নিতে পারি, ঠিকই আছে।
আরেক শ্রেণী বলছে সে আরেকটা গ্রুপ খুলে ফেলেছে, সে এরকম এরকম করছে, ওখানে গিয়ে ধর্ণা দেবে, অমুক হবে তুমুক হবে। আরেকটা শ্রেণী দ্বিধাভক্ত, কি করব না করব। আরেকটা শ্রেণী সত্যি তারা নিরীহ, অসহায়, তারা কি করবে তাদের নেই। এই এতগুলোর জন্যে, যার জন্যে পলিটিক্যালি যারা থাকেন তারা জানে যে এই একটি সম্প্রদায় আছে যারা গান বাজনা করুক আর যাই করুক, এদের নিজেদের কোনো ইউনিটি, একতা বলে কিছু নেই, যার জন্যে সবাই নিয়ে সার্কাস খেলতে বেশি ভালোবাসে। তার মধ্যে সেই ট্র্যাপে কিছু মানুষ নিজেদের ফেলে দেয়, নিজেদের চাওয়া পাওয়ার লেভেলটা এত বেশি ফেলেই দেয় সেখানে। আবার ধরো আমাদের মতো মানুষ যারা কখনোই আমরা বিশ্বাস করি না, আর যেমন আছি তেমন আছি, এই বেশ ভালো আছি। এবার একটা গান শুনবো। এটা আমার অসাধারণ, এই যে তুমি মানে বলছিলে না, মানে এটা তোমার আমার একটা অন্যতম। 5 মিনিট করা আছে তো? আচ্ছা, ব্যাস ঠিক আছে। এটা ব্যাপিকা বিদায় বইয়ের গান। এটা আমার অন্যতম একটা গানের মধ্যে। কুয়াশা চলো খোলো উষসী উষা, কথা সুর দুটোই সলিল চৌধুরীর, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সরি, আর সুরকার সলিল চৌধুরী। কুয়াশা চলো খোলো উষসী উষা, পিয়াসী ও মুখ হেরি, পিয়াসী ও মুখ হেরি, মিটাবে তৃষা। কুয়াশা চলো খোলো উষসী উষা। নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, যদি কোনো অবকাশে অধরে মধুর হাসে, ডাকো তো খুঁজিয়া পাবো, ডাকো তো খুঁজিয়া পাবো, উষসী উষা। কুয়াশা চলো খোলো উষসী উষা। শেষের দিকে একটা ওয়ার্ড একটু মিস্টেক হয়ে গেল, যাই হোক। এটা খুব ভীষণই আমার প্রিয় একটা গানের মধ্যে, সলিল চৌধুরীর কম্পোজিশন এবং শেষ সিনেমার গান বলা যেতে পারে। ওনার সিনেমাতে কম্পোজিশন করার কাজ করা শেষের কাজ বলা যেতে, ব্যাপিকা বিদায়। যে কথাটা হচ্ছিল যে রাজনীতি থেকে একটু বাইরে বেরিয়ে আসি, আসলে এই সময় যারা ইয়াং ছেলেমেয়েরা গান বাজনা করছে, সেই গান বাজনা করতে গিয়ে তারা বারবারই তো রিয়ালিটি শো, ব্যান্ডে গান গাওয়ার হাতছানি, বিশাল বড় মঞ্চ, আলো, চোখ ধাঁধানো একটা ব্যাপার। তো এই যে এত কিছুর মধ্য থেকে গানটা থেকে কি বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নতুন প্রজন্মের? এখানে একটা কথা বলি তোমাকে, খুব ভালো প্রশ্ন করেছ। আমি যখন প্রথম যেদিন যাই, তপন বসু আমাকে, তপনদা নিয়ে গিয়েছিল আমাকে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। তো আমাকে জিজ্ঞাসা করলো, ভাই গান ক রকমের, আমাকে প্রশ্ন করেছিল, গান ক রকমের তোর মনে হয়? তা আমি বললাম, গান আমার কাছে 2 রকমের। বলে যেমন? একটা গান আমার একেবারে নিজের, সেটা আমার নিজের সুখ দুঃখ, আমি যার সঙ্গে কথা বলতে পারবো, নিজের সুখ দুঃখ শেয়ার করতে পারবো। যখন একাকিত্ব বলে কিছু আমাকে গ্রাস করবে, পরম বন্ধু হিসেবে আমি করবো, সেরকম একটা আমার কাছে গান। আর একটা আর এই ইনস্ট্যান্ট গানটা শিখলাম, শিখেই
কালকে কোনো স্টেজে নেচে গিয়ে সেটা গিয়ে দিয়ে প্রচুর টাকা রোজগার করলাম, সেটা এক ধরনের গান। বললো তুই আমার কাছে কোনটা শিখতে যাস? আমি বললাম প্রথমেরটা। তো হেসে বললে, মাথা দিয়ে বললো যে ঠিক আছে আসিস। এখনকার ছেলেমেয়েদের আমি হয়তো দোষ দেব না, সময় তারা হয়তো মনে করে এত যুগ তাড়াতাড়ি এত ফাস্ট দৌড়চ্ছে, কত তাড়াতাড়ি লাইমলাইটে আসা যায়। কিন্তু তখন একটা জিনিস আমি 26 বছরে বুঝেছি, গান গাওয়া আর গান গেয়ে গান শেখা একেবারেই নিজের আত্মার সঙ্গে সেই গানকে জড়িয়ে গান শেখা, অনুভব করা, সেটা এক জিনিস। আর পয়সা রোজগার করার জন্য গান শেখা, দুটো কখনো এক হতে পারে না। লাইমলাইটে আমাকেই যদি বলা হয় যে তোমাকে আমি একটা স্টার জলসায় কিংবা একটা জি বাংলাতে তোমাকে গান গাইতে দেব, তুমি কি বলবে? আমি বলবো আমি 2-2.5 বছরের জন্য গান গাইতে এসে হারিয়ে যাব, সে গান আমি শিখতে চাই না, সে গান আমি গাইতে চাই না। এই লাস্টের কথাটার মধ্যেই সব কিছু জড়িয়ে আছে। তুমি খুব ভালো করে দেখো, বেশ কয়েক বছরে যত এই ছেলেমেয়েরা গান গাইছে, তুমি বলো তো কিছুদিনের মধ্যে হারিয়ে যাচ্ছে কেন? কি এমন কারণ? আসলে দেখাটা বড় ইম্পর্টেন্ট। আমাদের এখানে এসে তপন বসু একটা কথা বলছিল, দেখাটা তুমি কিভাবে দেখবে, কত গভীরে দেখবে। যে যত গভীরে জিনিসটাকে দেখে তার চিন্তাধারা, রাস্তায় হাঁটা চলা সব কিছু আলাদা হয়। আমি তো আমার ছেলে মেয়েদের এটাই বলি, 3 বছর গান গাইতে বা শেখার দরকার নেই তোমাদের, এটা করতে এসো না। পারলে গানটা সারা জীবন ধরে বয়ে নিয়ে যেতে হয়, এটা যদি পারো করো। আমি যার জন্য আমার কোনো ছেলে মেয়েকে কখনো বলি না যে জি বাংলাতে গান গাইলেই জীবনের সব কিছু পেয়ে গেলে আর স্টার জলসাতে গিয়ে গেলে। আমি নাম ধরেই বললাম চ্যানেলগুলোর। তার কারণ হচ্ছে যে শিল্পী কথাটা এক জিনিস আর খ্যাত কথাটা আলাদা জিনিস। একেবারে শেষের দিকে আমরা আজকের আড্ডায় একেবারে শেষের দিকে চলে এলাম। একটা গান শুনবো, আর তার আগে খুব ছোট্ট একটা কথা। নতুন যারা গান গাইতে চাইছে আর এত হাতছানি এত কিছু, তারা কিভাবে এগোবে, তাদের জন্য আপনার কি মেসেজ, কি বার্তা? প্রথম কথা বলি যে গান বাজনার জায়গায় সততা ব্যাপারটাকে রেখো। সততা বলতে কি, আমি যদি মনে করি আমার নিজের কনফিডেন্স লেভেলটা এত কম যে খুব চট করে একটা জায়গায় আমি দাও মেরে দেবো বলে এরকম, আমি সততার জায়গায় বলছি, কিন্তু ওটা খুব চট করে কিন্তু কোনো জিনিস নাগালে পাওয়াটা কখনো সততার বলে মনে হয় না। পরিশ্রম করতে হয় এবং সেটার একটা সময় আছে, সেই সময়টুকু অবধি তোমরা ভালো করে শেখো, সেখানে যেন কোনো গাফিলতি না হয়। 2 নম্বর হচ্ছে শ্রদ্ধার জায়গা। গান শিখছি পয়সা রোজগারের জন্যে, এটা ভেবে কখনো গান শিখো না। গানকে আগে নিজের নিজের আত্মার সঙ্গে মেলাবার চেষ্টা করো। আর 3 নম্বর হচ্ছে যদি পারো গুরুকে প্রবলভাবে বিশ্বাস করো। কেননা আমি আজকে যে জায়গায় বলছি, আমি সত্যি কথা, ভগবান আমাকে ঈশ্বর গলা দিয়েছেন ঠিকই, কিন্তু যদি গুরুরা আমাকে এইভাবে এই অনুভূতি বোধটুকু যদি না গান বাজনা শেখাতে পারতেন, আমি আজকে শ্যামাপ্রসাদ দাস হতে পারতাম না। সেই জায়গায় বলছি এই 3টে জিনিস খুব মেনটেন যেন করে ওরা। আর ওরা আমাদের থেকে 100 গুণ ট্যালেন্টেড, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, দেখাটা বড় একটা সময়ের পর অন্যদিকে চলে যায়, তখন কিন্তু আর দেখা থাকে না। কোথায় যে অদেখাতে গিয়ে ভিড়ে যায়, তো আস্তে আস্তে হারিয়ে যায়, যেন না হারিয়ে যায়। সবসময় যেন গানটাকে সারা জীবনের জন্য, যেন গানটা শিখছি সারা জীবনের জন্য দিয়ে শিখছি, 3 বছরের জন্য নয়। অনেক ভালো লাগলো, ধন্যবাদ নয় দাদা, সমৃদ্ধ হলাম, আনন্দ পেলাম, কিছুটা সময় ভীষণ
ভালোভাবে কাটলো। তোমাকে তো বললাম যে আগেই বলে ফেলেছি যে তোমার প্রসঙ্গে আর দ্বিতীয় আমি না, আমার প্রসঙ্গ আজকে থাক না, দ্বিতীয়বার বলবো না, কিন্তু যেটা বলছি যে কাজটা করছো সেটা অত্যন্ত নির্মল আনন্দের একটা জিনিস। এই কাজটা করে যাও। হলদিয়া বেল্টের বহু মানুষ আছে যারা সত্যি ভীষণই হয়তো আলো বাইরে হয়তো তারা লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করে এভাবেই তাদেরকে তুমি লাইমলাইটে নিয়ে এসো, মানুষের সামনে পরিচয় ঘটাও। আর তোমার এই যাত্রাটা যেন অনেক বেশি, অনেকটা দূরে যায়। এটা শুধু কেবলমাত্র এই কয়েকজনের মধ্যে যেন না থাকে। আমি চাইছি যে এর সমালোচনা হোক খোলা মনে, সেটা তুমি শুনবে, আমিও শুনবো, সমস্ত কিছু নিয়ে, কিন্তু প্রসারটা যেন অনেক দূরে যেন যায়, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, একটা গান শুনতে শুনতেই কিন্তু আজকের আড্ডার শেষ। গান, আচ্ছা ঠিক আছে। শুধু অন্তরাটুকু বাদ দিয়ে স্থায়ীটুকু গাইছি। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে। ওপারে আমার সমস্ত শ্রোতাদের আমার আবার বিনম্র প্রণাম, শ্রদ্ধা এবং নতুন বছরের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।